আপনি তো বাম ফ্রন্ট সরকারের সময়ও দেখেছেন ময়নার পরিস্থিতি এবং পূর্ব মেদিনীপুরের পরিস্থিতি সার্বিকভাবে। এখন আমি প্রথমেই পার্থক্যটা জিজ্ঞাসা করব, বামফ্রন্ট সরকারের আমলে এবং এখন তৃণমূল সরকারের আমলে কি পার্থক্য দেখতে পাচ্ছেন উন্নয়নের ক্ষেত্রে? বিশেষভাবে আমি জিজ্ঞেস করবো কারণ বারবার একটা প্রসঙ্গ ছিল যে পরিবর্তন চাই রাজ্যে। অ্যাকচুয়ালি বামফ্রন্ট রাজ্যের সঙ্গে তৃণমূলের যদি অবস্থাটা তুলনা করা হয় তাহলে অ্যাকচুয়ালি আমাদের এই যে ময়নাটা মূলত কৃষি প্রধান এলাকা। এখানকার মানুষের বেশিরভাগ জীবিকাটাই কৃষির উপরে নির্ভরশীল। ফলে কি হতো, কৃষিকাজের পাশাপাশি এখানকার ছেলেমেয়েরা পড়াশোনাটা মন দিয়েই করতো। কারণ ময়নাতে 32টা স্কুল রয়েছে, তার সবগুলোই প্রায় এইচএস মানে উচ্চ মাধ্যমিক স্তরে আছে। কিছু মাধ্যমিক স্কুলও রয়েছে, একটা কলেজও রয়েছে। ফলে এখানে প্রত্যেক বাড়িতে মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশন করা ছেলে মেয়ে খুঁজে পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতো না। ফলে আমাদের ক্ষেত্রে চাষবাসের পাশাপাশি আমরা যেটা নির্ভর করতাম চাকরির উপরে। মূলত আমাদের এখানকার ছেলেরা চাকরি বলতে যেটা সবচেয়ে বেশি প্রেফার করে সেটা হচ্ছে স্কুল কলেজে পড়ানো, মানে যেটাকে আমরা বলি স্কুল মাস্টারি করা, শিক্ষকতার চাকরি। কি হলো, 2011 সালের পরে তৃণমূল যখন ক্ষমতায় চলে এলো তখন শিক্ষকতার যে চাকরি পাওয়ার জায়গাটা পুরোপুরি সংকুচিত হয়ে গেল। কারণ আপনারাও দিনের পর দিন দেখেছেন, বা আমাদের এখন যিনি শিক্ষামন্ত্রী দীর্ঘদিন জেলের মধ্যে বসে আছেন তাকে যখন আমরা প্রশ্ন করছি যে এসএসসি হচ্ছে না কেন, কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষাগুলো বন্ধ হয়ে আছে কেন, তখন তিনি উত্তর দিচ্ছেন যে এটা তো দুর্গাপূজা নয় যে প্রতি বছর হবে। ফলে এসএসসি বন্ধ হয়ে আছে, কলেজ সার্ভিস কমিশনগুলোর পরীক্ষা হচ্ছে না। ফলে এখানকার ছেলেমেয়েরা মূলত যে বিষয়টার উপরে সবচেয়ে বেশি নির্ভর করত সেটা পুরোপুরি বন্ধ হয়ে আছে। আর যেটা হয়েছে কি, ধান চাষের হতো এবং মাছ চাষ যেটা হতো সেটা ব্যক্তিগত উদ্যোগে, কারণ ময়না মানে প্রচুর পুকুর রয়েছে, নদী নালায় ভর্তি, ফলে ব্যক্তিগত উদ্যোগে চাষ হতো। পরবর্তীকাল কী হলো, ধান চাষটা প্রায় বন্ধ হয়ে গেল। এখন ময়না আপনি নিজে ঘুরে দেখছেন যে প্রায় ময়নাতে চাষ নেই বললেই চলে। ফলে বন্ধ হয়ে আছে, ধানের উৎপাদন একদম নেই। মাছ চাষ ধীরে ধীরে পিছোচ্ছে, কারণ মাছ উৎপাদনের জন্য যে ধরনের খাওয়ার ব্যবহার করা হচ্ছে তাতে জমির উর্বরা শক্তি কমছে এবং মাছের উৎপাদনও ধীরে ধীরে কমছে। ফলে মাছ চাষটা ধীরে ধীরে অলাভজনক মানে পেশাতে পরিণত হচ্ছে। এবং আমরা যেটা ভয় পাচ্ছি, অদূর ভবিষ্যতে এটা পুরোপুরি বন্ধ হবে। যখন এটা বন্ধ হয়ে যাবে তখন এই মাঠগুলোকে আর ধান চাষের উপযোগী করে তোলা যাবে কিনা সেটা একটা মস্ত বড় প্রশ্ন। এবং আমাদের আশঙ্কা যদি সত্যি হয়, যেটা সত্যি হওয়ার দিকেই এগোচ্ছে, তাহলে ভবিষ্যতে সেটা ময়নার জন্য একটা মস্ত বড় অন্ধকার ডেকে নিয়ে আসবে। ফলে আমরা চাইছি যে এখনই ধীরে ধীরে মাছ চাষের পরিমাণ কমুক এবং ধীরে ধীরে মানুষ ধান চাষ বা বিকল্প চাষের দিকে শিফট করুক, না হলে সেটা আমাদের জন্য যথেষ্ট বিপদ সংকেত বহন করে আনছে। এই যে জমিগুলিতে মাছের ভেরি তৈরি করা হয়েছে, এটা কি পুনরায় আবার চাষযোগ্য করা সম্ভব? কারণ একটা নোনা জল সেখানে দীর্ঘদিন ধরে ঢোকানো, এবং এই নোনা জলের পাশাপাশি তো বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে মাছ চাষের জন্য। না, একটা কথা বলি, ময়নাতে যে চাষটা হয় সেটা মূলত সাদা মাছের চাষ। সাদা মাছ বলতে আমি বলতে চাইছি রুই, কাতলা, মৃগেল, এই ধরনের মাছ। এই ধরনের মাছ চাষের জন্য নোনা জল খুব একটা লাগে না, এটা মিঠা জলেরই মাছ। ফলে সমস্যাটা নোনা জলের নয়। আপনার পরের যে ব্যাপারটা আপনি যেটা বললেন যে মাছ চাষের জন্য আমরা যে খাবার ব্যবহার করছি, যে কেমিক্যালগুলো ব্যবহার করছি, সেই কেমিক্যালগুলো মাটির উর্বরা শক্তি কমাচ্ছে। মানে যে পরিমাণ খাবার মাছকে দেওয়া হচ্ছে পুরোটা যেও খাচ্ছে তা তো নয়, ফলে মাটির উপরে একটা স্তর জমে যাচ্ছে। মাছ চাষ করতে গিয়ে দেখা যাচ্ছে 1 বছর 2 বছর পর পর পুরো জল তুলে দিয়ে মাটি তুলে নিতে হচ্ছে, মানে 1 ফুট 1.5 ফুট করে মাঠ থেকে তুলে নিয়ে আবার নতুন করে চাষ করতে হচ্ছে। ফলে এটা ঘটনা, ব্যাপক হারে মাছ চাষ করতে গিয়ে মাটির উর্বরা শক্তি কমছে, যেটা ভবিষ্যতের জন্য অশনি সংকেত। হ্যাঁ, এটাও প্রশ্ন যে অ্যাকচুয়ালি ভবিষ্যতে এই মাঠগুলোকে চাষযোগ্য করে তোলা যাবে কিনা, সেটা একটা মস্ত বড় প্রশ্ন। কিন্তু ভবিষ্যতে যদি তাই হয় তাহলে আমাদের করে তুলতেই হবে, এছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। কারণ ময়নাতে অ্যাকচুয়ালি সেই অর্থে কোনো শিল্প কারখানা নেই। যতটুকু আছে সেটা ওই ইটভাটা আছে কিছু, সেগুলোতে যে খুব একটা বিশেষ কিছু হচ্ছে তা না। ফলে যেহেতু এটা শিল্পের উপরে নির্ভরশীল এলাকা নয়, পুরোপুরি চাষের উপরে নির্ভরশীল এলাকা, ফলে মাছ চাষ বন্ধ হলে মানে ব্যাপক একটা অর্থনৈতিক ক্রাইসিস দেখা দেবে। তার কারণ চাকরি হচ্ছে না, কারণ নিয়োগগুলো প্রায় বন্ধ।
আর ময়নার ছেলেমেয়েরা শিক্ষকতাটাকে খুব বেশি প্রেফার করে, মানে অন্যান্য ধরনের চাকরির তুলনায় এরা এই পেশাটাকে অনেক বেশি নিজের বলে মনে করে এবং দেখে আসছে বাবা কাকা জেঠা এরা কেউ না কেউ শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিল। ফলে যেমন হয় না, মানে সামনের প্রজন্মকে দেখে পরের প্রজন্ম উৎসাহিত হওয়া, সেই ব্যাপারটা থেকে যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবে এটা সত্যি আমাদের পক্ষে খুব, যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা রয়েছে, আমরা কথা বলেছি সারাদিন ঘুরে ঘুরে ইটভাটার মানুষদের সঙ্গে, যারা চাষি বা মাছের ভেড়ি চাষিদের সঙ্গে, তাদের একটা প্রসঙ্গ, মানে তারা যেটা বলছে, নিজেরাই তারা বলছে যে এখানে কোনো কাজ নেই, একটা শিল্প হলে অন্তত কাজ হতো। ইটভাটাতেও 4-5 মাস কাজ হয়, তারপর সারা বছর তাদের কোনো কাজ থাকে না, সংসার চালানো একবারে একটা দুর্বিষহ বিষয় তাদের জন্য। কথাটা ঠিকই, ঠিক এই জায়গাটাতেই আমরা ধরার চেষ্টা করেছিলাম। হলদিয়া শিল্পাঞ্চল আমরা তৈরি করেছিলাম বামপন্থীদের সময়েও। আমার নিজেরই মনে পড়ে, যখন হলদিয়া পেট্রোকেমিক্যালস তৈরি হচ্ছে তখন আমি কলেজের ছাত্র, সেটা 83, 84, 85 এই সময়কার কথা বলছি। সুভাষ চক্রবর্তী তখন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী। আমার মনে আছে আমি আমার কলেজ থেকেই ওই হলদিয়া পেট্রোকেমিক্যালসের জন্য পদযাত্রা, এই পদযাত্রায় আমিও একজন অংশীদার ছিলাম। আমরা সল্টলেক থেকে হাঁটা শুরু করেছিলাম, হলদিয়ার হেলিপ্যাড ময়দানে এসে আমাদের যাত্রা থেমেছিল শুধুমাত্র হলদিয়া পেট্রোকেমিক্যালসটা তৈরি করার জন্য। কারণ আমরা চেয়েছিলাম হলদিয়া পেট্রোকেমিক্যালস তৈরি হলে সমগ্র মেদিনীপুর, তখন তো অবিভক্ত মেদিনীপুর, আজকে মেদিনীপুর দুটো ভাগ হয়ে গেছে, অবিভক্ত মেদিনীপুরের ক্ষেত্রে সেটা হবে একটা মস্ত বড় অ্যাচিভমেন্ট। কারণ আমরা জানি বিভিন্ন কোম্পানি এখানে আসবে, তারা বিনিয়োগ করবে, কাজের জন্য স্পেশালাইজড লোক যেমন লাগবে তেমনি স্কিল্ড লেবার নয়, অথচ তাদের প্রয়োজন, সেই প্রয়োজনটাও আমরা মেটাতে পারবো। এবং আমরা দেখতাম ছাত্র অবস্থাতে হলদিয়াতে শয়ে শয়ে লোক চলেছে কাজের জন্য, এবং 2011-র পরে আমরা দেখলাম ধীরে ধীরে সেই হলদিয়াটাও মরতে শুরু করলো। এবং মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য তিনি কী করলেন, তিনি এই অবস্থাটা বুঝতে পেরেছিলেন। ফলে স্বাভাবিকভাবে তিনি চেয়েছিলেন নন্দীগ্রামে আরেকটা শিল্পের হাব গড়ে উঠুক। যদিও নন্দীগ্রামে জমি অধিগ্রহণের পদ্ধতি নিয়ে আমার পার্টি সিপিআই একটু অন্যভাবে ভেবেছিল, মানে শিল্পের বিরোধিতা করার প্রশ্ন নয়, আমরা একটু অন্যভাবে ভেবেছিলাম যে জমি অধিগ্রহণটা আরেকটু অন্যভাবে হোক, মানে চাষিদের সঙ্গে আরেকটু কথা বলে আর একটু করে বুঝিয়ে। কিন্তু আমরাও চেয়েছিলাম নন্দীগ্রামে একটা শিল্প হোক, তাহলে কি হতো, অ্যাকচুয়ালি টোটাল মিদনাপুরের চেহারাটা সম্পূর্ণ আমরা বদলে দিতে পারতাম। আজকে কিন্তু সেই নন্দীগ্রাম হাহাকার হয়ে গেছে। অ্যাকচুয়ালি নন্দীগ্রামের আন্দোলন তো অ্যাকচুয়ালি ভুল বুঝিয়ে তৈরি করা হয়েছে, এবং আন্দোলনটা যতটা না ওখানকার লোকেরা করেছে তার চেয়ে বেশি করেছে বাইরের লোকেরা, যাদেরকে আমরা নকশাল বলছি, মানে অতিবাম যারা, তারাও এই আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিল। ফলে ভুল বোঝানো হয়েছে। এবং এটা তো শুধু আমার কথা না, কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও স্বীকার করেছেন যে নন্দীগ্রামে যা ঘটেছে তিনি নাকি জানতেন না, শুভেন্দুর নেতৃত্বে সবই হয়েছে, সব কিছু যে চটিপড়া পুলিশের তত্ত্ব, যেটা আমাদের সরকার, বামফ্রন্ট সরকার বারবার বলে এসেছিল, এবং সেটা আজকে সবাই বুঝতে পেরেছে। কিন্তু সেই যে বুমেরাং হয়ে গেছে তার ফিরে যাওয়াটা, এবং পরবর্তীকালে সিঙ্গুর থেকে প্রায় তৈরি হয়ে যাওয়া একটা শিল্প ভেঙে টাটাতেই ফিরে যাওয়া, পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রের ক্ষেত্রে একটা মস্ত বড় ধাক্কা, যেখান থেকে বেরিয়ে আসতে পারেনি। কারণ আমি আপনাকে একটু ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন, টাটা হচ্ছে এমন একটা শিল্প গোষ্ঠী যে কখনো লাভের জন্য ব্যবসা করে না। টাটা ইচ্ছে করলে প্রচুর টাকার মুনাফা করতে পারত, কিন্তু দেখুন তার মুনাফার হার অন্যান্য শিল্পের তুলনায় কম। তার মানে কি টাটা রোজগার কম করছে? তা না, টাটা রোজগারের বেশিরভাগ অংশটাই সমাজের উন্নয়নের জন্য ব্যয় হয়ে যায়, যাকে আমরা বলি চ্যারিটেবল ট্রাস্টে চলে যায়, চ্যারিটেবল ফান্ডে চলে যাচ্ছে। ফলে আমরা তার লগ্নিটা দেখতে পাই না। সেই টাটা যখন চলে গেল, তারপরে পশ্চিমবঙ্গে আর কোনো শিল্পপতি বিশ্বাস করে বিনিয়োগ করতে আসেনি। অনেকগুলো শিল্প সম্মেলন হয়েছে, আমরা দেখেছি, তাতে বাইরে থেকে কখনো আদানি এসছে, কখনো আম্বানির লোকেরা এসছে, খেয়ে দিয়ে 5 তারা হোটেলে থেকে খেয়ে দিয়ে চলে গেছে, আমাদের ট্যাক্সের টাকা উড়ে গেছে। মৌ স্বাক্ষরিত হয়েছে বলে শোনা যায়, কিন্তু একটাও নতুন ইট কোথাও গাঁথেনি। এবং আপনি টোটাল, শুধু আমার মেদিনীপুরের কথা বলছি না, আমি যদি টোটাল পশ্চিমবাংলার কথা বলি, আপনি দেখবেন এখানে যে পরিমাণ বাড়িতে নীল সাদা রং করা হয়েছে সে পরিমাণ শিল্প হয়নি। দিদি যত বেশি মানে বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করেছে সে তুলনায় একটাও শিল্প এখানে গড়ে ওঠেনি। ফলে এই যে বেকার সমস্যাটা শুধু আমার মেদিনীপুরের জন্য না,
এটা সমগ্র পশ্চিমবঙ্গের জন্য একটা মস্ত বড় ট্র্যাজেডি হয়ে দাঁড়িয়ে গেছে। আজকে পশ্চিমবঙ্গের সমস্ত ছেলেদের সেই ইঞ্জিনিয়ারিং পাস করা ছিল, অর্থাৎ স্কিল্ড লেবার বা আনস্কিল্ড লেবার, হয় গুজরাট, না হলে বোম্বে, না হলে দিল্লি, না হলে মহারাষ্ট্র, এই জায়গায় ছুটে বেড়াচ্ছে। আমাদের এখানে ফাঁকা হয়ে গেছে। ঠিক সেইভাবে আজকে পূর্ব মেদিনীপুরের অবস্থাও একই।